বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, সহকারী শিক্ষক, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনগঞ্জ আদর্শ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই একটু মাদক নিয়ে কথা বলব। বাংলাদেশের যে তরুণদের ঐতিহ্য রয়েছে সংগ্রামের, প্রতিবাদের, যুদ্ধজয়ের, তাদের সেই ঐতিহ্যকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক মাফিয়া চক্র। তাদের ভবিষ্যৎকে অসাধ, পঙ্গু ও ধ্বংস করে দেওয়ার জন্য চলছে এক ভয়ঙ্কর চক্রান্ত। জাতির মেরুদণ্ডকে অথর্ব করে দেওয়ার জন্য তাদের ছলে বলে কৌশলে টেনে নেওয়া হচ্ছে নেশার করাল বলয়ে, যার ফলে মাদক নেশার যন্ত্রণায় ডুবছে শত সহস্র প্রাণ। তোমরা কখনোই মাদক নেশায় আসক্ত হবে না। তোমাদেরকেই এগিয়ে আসতে হবে মাদককে প্রতিহত করার জন্য। মাদক সেবনের ফলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে, মনন শক্তি ভূথা ও অসার হয়ে পড়ে। ক্ষুধামন্দার ফলে শরীরের ওজন অস্বাভাবিকভাবে কমে যায়, শরীর ভেঙে পড়ে, ক্রমেই স্নায়ু শীতল ও অসার হয়ে পড়ে, শেষ পর্যন্ত মারাত্মক পরিণতির দিকে এগিয়ে যায়। মাদকের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, অন্যদেরকেও সতর্ক করবে, এটা আমার তোমাদের প্রতি নির্দেশ রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে আজকের পাঠ বা যে পাঠটি আমি উপস্থাপন করব, বিষয় পদার্থবিজ্ঞান, শ্রেণী নবম দশম, অধ্যায় 2। তবে আজকের আলোচনা যেহেতু দ্বিতীয় পর্বের, আমরা দেখব যে পরন্ত বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা শুনব দুইটি নীতিবাক্য। 1, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। 2, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতি সম্পর্কে আমরা পূর্ববর্তী পাঠে আংশিক আলোচনা করেছি। স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি, গতির প্রকারভেদ, প্রসঙ্গ বস্তু, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব পরন্ত বস্তু নিয়ে। তাহলে আমরা আজকে আলোচনা করব পরন্ত বস্তু নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই জেনেছি যে সমত্বরণের একটি চমকপ্রদ উদাহরণ হচ্ছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। জি এর প্রভাবে যে কোনো বস্তু উপর দিকে ছেড়ে দিলে এটি গতিশীল হয়ে নিচের দিকে নামতে থাকে। এ ধরনের পরন্ত বস্তু দেখে বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র তৈরি করেন। আমরা এই সূত্রগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি। গ্যালিলিওর প্রথম সূত্র: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। 2, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v প্রপোর্শনাল টু t। 3 নম্বর সূত্র হলো: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ যদি উচ্চতা h হয় আর দূরত্ব t হয়, তাহলে আমরা বলতে পারি h প্রপোর্শনাল টু t স্কয়ার।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর তিনটি সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় সমান সময়ে কোনো বস্তু সমান পথ অতিক্রম করে। তৃতীয় সূত্র হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক বা ভি সমান টু টি। তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বেগকে ভি দ্বারা প্রকাশ করি, উচ্চতাকে এইচ দ্বারা আর সময়কে ভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কিছু এক্ষেত্রে সূত্রও গ্যালিলিওর সূত্রগুলো পেয়েছি এবং গাণিতিক সমস্যার জন্য আমরা তিনটি সূত্র পরে আবার লিখব। এগুলা ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করব। আর এখানে উনি যে প্রথম সূত্র অবতরণ করেছেন, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় সমান সময়ে কোনো বস্তু বিনা বাধায় সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখন তোমরা দেখবে যে আমি একটা উদাহরণ দিই, যে আমার হাতে একটি ডাস্টার আছে আর একটি কাগজের টুকরো আছে। এখন যদি আমি সমান সমান উচ্চতা থেকে দুইটাকে ছেড়ে দিলাম, কি দেখলাম যে ডাস্টারটি অনেক আগেই ভূমিতে পড়ে গেল আর কাগজটি একটু পরে মাটিতে পড়ল। এখন প্রশ্ন যে গ্যালিলিও যে প্রথম সূত্রে বলেছেন যে স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা থেকে, আমি কিন্তু দুটোটা একই উচ্চতা থেকে ছেড়েছিলাম, এরপরে কি দেখলাম যে ডাস্টারটি আগে পড়েছে, তাহলে কি বোঝা যায় যে ওনার সূত্র কি সঠিক নয়? অবশ্যই ওনার সূত্র সঠিক। এটার ভর বেশি, আমার ডাস্টারের ভর ছিল অনেক বেশি, পক্ষান্তরে কাগজের ভর ছিল বা কাগজের যে টুকরোটি তোমরা দেখেছ তার ভর ছিল একেবারেই কম, যার জন্য এটা আগে পড়েছে আর কাগজের টুকরোটির ভর কম থাকার পরে হয়তো বা মাটিতে পড়েছে। এই ধরনের ভাবনা ভাবার কোনো সুযোগ আসলে নেই। কাগজের টুকরোটি অনেক হালকা, বাতাসের, তোমরা জানো যে বাতাসের পার্শ্ব চাপ আছে, ঊর্ধ্বচাপ আছে, নিম্নচাপ আছে। এই চাপের কারণে কাগজের টুকরোটি মাটিতে হয়তো একটু সময় বেশি নিয়ে পড়েছে। আমি যদি একটি দালানের অনেক উঁচু দালান থেকে একটি হাতিকে ছেড়ে দিই আর একটি পাথরের টুকরো ছেড়ে দিই, তাহলে নিঃসন্দেহে তোমরা বলবে যে অনেকেই বলবে যে হাতিটি আগে পড়ে যাবে আর পাথরের টুকরোটি পরে পড়বে। কিন্তু কেন এমনটি হলো? কারণ এই ক্ষেত্রে হাতির ভর বেশি হয়, সে একটু দ্রুত পড়ে গেল, আর পাথরের টুকরোর ভর কম হয়, সে অনেক পরে মাটিতে পড়ল। কিন্তু এইখানে আমরা বলছিলাম যে উনি বলেছিলেন যে বিনা বাধায়, অর্থাৎ যদি আমরা বায়ু শূন্য অবস্থায় যদি দুইটিকেই চালি, হাতি হোক আর কাগজের টুকরোই হোক, এটা অবশ্যই সমান সময়ই ভূমিতে পতিত হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি কিছু চিত্র দেখাবো, এই চিত্রগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে বায়ু শূন্য রাখলে হাতি হোক আর একটা পাথরের টুকরো হোক, দুটোটা একই সাথে পড়বে। আর বায়ু শূন্য বা বায়ুপূর্ণ অবস্থায় বা যেখানে বায়ুর চাপ থাকবে, এখানে যেটার ভর বেশি সেইটাই আগে পড়বে। কিন্তু বায়ু শূন্য থাকলে অবশ্যই দুটি বস্তুই একসাথে পড়বে। আমরা গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তিনটি সূত্র ব্যবহার করতে পারি। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি
এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবিতে দেখব যে একটি উঁচু দালান হতে, আমি আগে বলছিলাম এটা আমরা ছবিতেও দেখব যে একটি ছোটো পাথর আর একটি বড় পাথর ছুঁড়ে দিলাম, ভূপৃষ্ঠে দুটাই পতিত হলো। এটা হলো পড়ন্ত বস্তুর গতি। আবার দেখছি যে উপরের দিকে বল ছুঁড়ে দেওয়া হয়েছে, যা ভূমিতে ফিরে আসছে। এটা হলো অভিকর্ষ। আবার সূর্য ও বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটাই হলো মহাকর্ষ। আমরা দেখি যে ভি ইকুয়াল টু, গাণিতিক সমস্যার জন্য এগুলো আমার ব্যবহার করতে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। তবে জেনে রাখা উচিত যে ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, টি হলো সময়, এইচ উচ্চতা, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। আবার একটি বস্তুর ভর যদি হয় এম, যেটা স্মল লেটার, আর পৃথিবীর ভর যদি এম হয়, যেটা আমরা ওই ক্যাপিটাল লেটার বলে থাকি, আর দূরত্ব যদি আর হয়, তাহলে মহাকর্ষ সূত্রানুসারে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু জি ইন্টু MM বাই আর স্কোয়ার। আবার এই গতির সূত্র থেকে আমরা বলতে পারি, এটি আমি বোর্ডেও লিখে দিচ্ছি, চিত্রেও তোমরা দেখতে পাবে, এফ ইকুয়াল টু mg বা জি ইকুয়াল টু GM বাই আর স্কোয়ার। স্কোয়ার আমরা যদি মান বসিয়ে দিই, আবার আমরা যদি অনেক উপর থেকে একটি হাতির কথা বলেছি আর একটি পাথর ছেড়ে দিই, তাহলে বস্তু দুইটি ঠিক একই সময়ে কি মাটিতে পড়বে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অনেকেই বলবে যে না, কারণ হাতিটির ভর অনেক বেশি, হাতিটি আগে পড়বে। আমি আমার হাতের ডাস্টার ও কাগজের টুকরো আগেই দেখিয়েছি, যেখানে ডাস্টারটি আগে পড়েছিল। কিন্তু গ্যালিলিও পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় চলন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখি যে একজন ক্রিকেটার বা একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 150 কিলোমিটার বেগে উনি বল ছুঁড়তে পারেন। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুঁড়ে বলটা কত উপরে উঠবে, তাহলে আমরা এটার সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার দেখি যে ক্রিকেটের বা একজন ভালো ক্রিকেটার বা ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুঁড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুঁড়ে বলটা কত উপরে উঠবে, তাহলে এটার সমাধান যদি আমরা
করি 150 কিলোমিটার পার আওয়ার। তো 150 তো আছেই, আর কিলোমিটারটারে আমরা যদি মিটারে নিই তো আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার, আর যেহেতু আওয়ার বলা হয়েছে মানে 1 ঘন্টা, তো ঘন্টাটারেও আমরা সেকেন্ডে নিব। আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, এটা হলো মিনিট, আবার গুণ দিলাম 60 দিয়ে, এটা হলো সেকেন্ড, অর্থাৎ পুরাটাই। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে উপরে গুণ করে ভাগ করে নিই, তার অবস্থান দাঁড়ায় 41.67 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ওই বোলার 41.67 মিটার বেগে বল ছুটতে পারবে। বল উপরে ছুড়লে মধ্যাকর্ষণজনিত ত্বরণ এই বলটার উপর মন্দন হিসেবে কাজ করে শেষ পর্যন্ত বলটি থেমে যাবে। অর্থাৎ ত্বরণ আর মন্দন আমরা জানি, ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার আর মন্দন হলো বেগ হ্রাসের হার। তাহলে বলটা যতই উপরে উঠুক না কেন এক সময় কিন্তু মাটিতে এসে পড়বেই, কারণ মধ্যাকর্ষণজনিত কারণে পৃথিবী বা ভূমি তাকে নিচের দিকে টেনে নিয়ে আসবে, এক সময় সে স্থির হয়ে যাবে। তো এখানে আমি এটাই বলেছি যে বল উপরে ছুড়লেও মধ্যাকর্ষণজনিত ত্বরণ ওই বলটার উপর মন্দন হিসেবে কাজ করে শেষ পর্যন্ত বলটি থেমে যাবে। সেই উচ্চতাটাকে এইচ হিসেবে লিখলে আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, যে 3টে সূত্র আমি আগে দেখিয়েছিলাম। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন যদি আমরা মান ব্যবহার করি তাহলে বি এর মান এক্ষেত্রে 0, শেষ বেগ নাই এটার। ইউ হলো আদি বেগ, যেটা আমি আগে বের করে নিয়েছিলাম, 41.67 মিটার পার সেকেন্ড। আর আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান, এটা বলা যায় যে একটা ধ্রুবক নির্ধারিত মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা এই মানগুলো ব্যবহার করি, এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে বি এর মান 0 স্কোয়ার, ইউ এর মান ছিল, বা এই ক্ষেত্রে আমরা সূত্রটাকে একটু এইচ এর মানটা আগেই বের করে নিই। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এখন মানগুলো আমরা ব্যবহার করতে পারি, যে ইউ এর মান ছিল 41.67, এর উপর স্কোয়ার আছে 2, জি এর মান, জি হলো অভিকর্ষ ত্বরণ 9.8 বা 9.8, এটা হলো মিটার। তো এটার যদি আমরা বর্গ করে ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে বর্গ করে ভাগ করলে এর রেজাল্ট পাবো 88.59, অর্থাৎ 88.59 মিটার। তো প্রায় 30 তলা দালানের ছাদ পর্যন্ত সে যেতে পারবে। প্রশ্ন ছিল যে সে যদি কারা উপরের দিকে বলটা ছুঁড়ে বলটা কত উপরে উঠবে। তো 88.59। তো এখানে বলা যায় যে 30 তলা ভবন পর্যন্ত সে এই বলটি উঠাতে পারবে, উঠাতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় শেষ পর্যায়ে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার বাড়ির কাজ। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। আবারও দেখো,
যে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় একেবারেই শেষ। এবার আমার বিদায়ের পালা। এতক্ষণ আমি যতটুকু আলোচনা করেছি আশা করি তোমরা কম বেশি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে বলবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে, আমাকে, আমাদের পরিবার পরিজন, তোমাদের পরিবার পরিজন, সর্বোপরি সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এ প্রত্যাশায় আজকের মতো আমার পাঠ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।